নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। কোটা নিয়ে সুপ্রিম কোর্টে বড় রায়। কোটার ক্ষেত্রে রাজ্যের হাতে বড় অধিকার। রাজ্যকে তপশিলি জাতি ও উপজাতিদের উপশ্রেণীভুক্ত করার অধিকারে 7 বিচারপতির বিশেষ বেঞ্চ 6-1 ব্যবধানে রায় দেয়। ক্রিমি লেয়ারকে কোটা থেকে বাদের নির্দেশ আদালতের। বড় রায় সুপ্রিম কোর্টে। কোটা সংরক্ষণে সাব ক্যাটাগরি তৈরি করা হতে পারে। তপশিলি জাতি ও উপজাতি কোটার অনুমোদন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ 6-1 ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেন। 7 বিচারপতির মধ্যে একমাত্র বিপক্ষে মত দেন বিচারপতি বেলা ত্রিবেদী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোটা বৈষম্য বিরোধী নয়। তপশিলি জাতি জনজাতিদের মধ্যে উপশ্রেণী চিহ্নিতকরণ ও বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে তপশিলি জাতি জনজাতিদের মধ্যে একাংশকে চিহ্নিত করে আলাদা করে সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে বলে জানায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না। প্রসঙ্গত, তপশিলি জাতি জনজাতি এমনকি ওবিসিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের জন্য SC ST কোটার মধ্যে পৃথক সংরক্ষণের ব্যবস্থা চালু রয়েছে কয়েকটি রাজ্যে। এবার ক্রিমি লেয়ারকে কোটা থেকে বাদের নির্দেশও দিল শীর্ষ আদালত। কলকাতা টিভি। আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা। বর্ধমানেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে 21। কালনায় ডেঙ্গি আক্রান্ত 14 জন, ম্যালেরিয়ায় 5 জন আক্রান্ত। ডেঙ্গি রোধে তৎপর স্বাস্থ্য দপ্তর ও পুরসভা। আলিপুরদুয়ারে ডেঙ্গি ও ম্যালেরিয়ার থাবা। কালচিনি ব্লকে বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 113। ডেঙ্গির পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। বর্তমানে প্রায় 100 জন ম্যালেরিয়াতে আক্রান্ত। আলিপুরদুয়ার ব্লকে সবথেকে বেশি ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মিলেছে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে বর্তমানে 46 জন ম্যালেরিয়া আক্রান্ত। ডেঙ্গি রোধে ছাড়া হয়েছে গাপ্পি মাছ। রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ওষুধ মাখানো মশারি প্রদান করা হচ্ছে। ম্যালেরিয়ার আছে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে একটু ম্যালেরিয়া কেস প্রথম দিকে বাড়ছিল, কিন্তু এখন গত কয়েকদিন ধরে আমরা কোনো রকম কিছু কেস পাইনি। যে সমস্ত জায়গায় গেছে আমরা কেস পেয়েছিলাম তার আশেপাশে আরও খোঁজা হয়েছে, কোনো কেস এখনো সেরকম আর পাই। ওই কাছাকাছি ম্যালেরিয়া 46 আর ডেঙ্গু 7 মতন। এখন আমাদের 106 বা তার আশেপাশে রয়েছে। লাস্ট কয়েক সপ্তাহে কেস হয়েছে, কিন্তু আমি আগে যেটা বললাম যে আমরা এই 2-3 মাস আগে যে স্ট্রিপ প্রাইসটা দেখেছিলাম, সেই স্ট্রিপ প্রাইসটা এখন নেই। ডেঙ্গুটা যদি আমরা নির্মূল করতে পারি, ম্যালেরিয়াটাও কিন্তু অনেকটা ডেঙ্গুর এফেক্টে অনেকটা ভালো কাজ করেছে। তাহলে আজকে যেটা বলা হচ্ছে যে ম্যালেরিয়া থাবা বসিয়েছে, সেই হিসাবটা যদি আমরা দেখি, পুরো ব্লকে অ্যাজ অন 4 জুলাই মাত্র 7 জন ম্যালেরিয়া পেশেন্ট ধরা পড়েছে। তো 7 জন অ্যাজ কম্পেয়ার টু ডেঙ্গু অনেকটাই কম। ডেঙ্গি রোধে তৎপর আলিপুরদুয়ার পুরসভা। বিল্ডিং হচ্ছে জজ কোর্ট, এখানে এসে আমরা দেখলাম যে তাদের নেগলিজেন্সির জন্য যেভাবে এখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে, ওদেরকে বলে গেলাম, আমরা স্প্রে করে গেলাম, আমরা 3 দিনের মধ্যে এগুলো যদি সঠিকভাবে আজকের থেকে না করে 3 দিনের মধ্যে এগুলোকে শেষ করতে হবে, তাহলে এদের বিরুদ্ধে আমরা লিগ্যাল স্টেপ নিব। এবং বিভিন্ন অফিসেও আমরা ডেঙ্গুর লার্ভা পেয়েছি, সেগুলোকেও আমরা চিঠি দিচ্ছি। বর্ধমান শহরে 21 জন ডেঙ্গি আক্রান্ত। ডেঙ্গি প্রতিরোধে তৎপর স্বাস্থ্য দপ্তর ও বর্ধমান পুরসভা। পুরসভার তরফে মশামারা স্প্রে, ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন সাফাই কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের তরফে স্থানীয় একটি প্রাথমিক স্কুলে ফিভার ক্লিনিক খোলা হয়। সব ব্যবস্থা ঘুরে দেখেন ডেপুটি CMOH সুবর্ণ গোস্বামী। আবর্জনা জমিয়ে না রাখার আবেদন পুরসভার। কালনায় ডেঙ্গি আক্রান্ত 14 জন, ম্যালেরিয়াতে আক্রান্ত 5 জন। কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনা মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি 29 জন, যাদের মধ্যে ডেঙ্গি আক্রান্ত 14। একই সঙ্গে ম্যালেরিয়াতে আক্রান্ত 5 জন। তীব্র জ্বর, মাথায় ব্যথা, পেটে ব্যথা উপসর্গ রয়েছে তাদের। উল্লেখ্য, বুধবার কালনা হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হবার পর একজনের মৃত্যু হয়। তিনি NS1 পজিটিভও ছিলেন। যদিও এ প্রসঙ্গে সুপার চন্দ্রশেখর মাইতি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ডেঙ্গি প্রতিরোধে তৎপর স্বাস্থ্য দপ্তর। কলকাতা টিভি।
আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আচমকাই ঝড়ে লন্ডভন্ড ডুয়ার্সের পরিস্থিতি। বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বহু গাছ মাটি থেকে উপড়ে পড়েছে। আচমকাই ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি ডুয়ার্সে, এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে এবং ইতিমধ্যেই বহু বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এলাকায় উপড়ে পড়েছে বহু গাছ। বানারহাট সহ একাধিক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। শুভজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো তসমিরা, আচমকা ঝড়ো হাওয়াতে লন্ডভন্ড হয়ে পড়ে ডুয়ার্স, বিদ্যুৎহীন হয়ে পড়ে বানারহাট সহ ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা। উপচে পড়েছে বহু গাছ, বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহর। ধূপগুড়ি মহকুমা এবং বানারহাট এলাকায় এলআরপি মোড় সংলগ্ন এলাকায় যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে গাড়ির ওপর উপচে পড়ে একটি বড় গাছ, যার ফলে কিন্তু ব্যাহত হয় যান চলাচল। প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাহত হয় যান চলাচল। এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর নেই। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পথ চলতে সাধারণ মানুষ। ইতিমধ্যে কিন্তু সেই খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেই গাছ কাটার কাজে হাত লাগায় এবং স্বাভাবিক করার চেষ্টা করছে যান চলাচল। এখনো পর্যন্ত কিন্তু বেশ এলাকায় বিদ্যুৎহীন হয়ে রয়ে পড়েছে। বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিদ্যুতের তারের উপর বড় বড় গাছ উপচে পড়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও কিন্তু সেই গাছ কাটার কাজ শুরু করেছে। তাসমিলা, বেশ ধন্যবাদ তোমাকে শুভজিৎ। আচমকাই ঝড়ে লন্ডভন্ড ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বানারহাট সহ একাধিক জায়গাতে গাছ উপড়ে পড়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। আর এরপর যে খবরে নজর রাখবো, কোপায়ে ডুবে মৃত্যু হলো বিশ্বভারতীর এক পড়ুয়ার। মৃত ছাত্রের নাম মহাদেব হাজরা। বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, তিনি সঙ্গীত ভবনের তবলা বিভাগে স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। তার বাড়ি বোলপুরের কালীমোহন পল্লীতে। এক প্রতিবেশীর দেহ সৎকারে গিয়ে নদীতে স্নান করতে নেমে এই বিপত্তি বলে খবর পরিবার সূত্রে। মঙ্গলবার পাড়ার একজনের মৃত্যু হয়েছিল। তার দেহ দাহ করতে বন্ধুদের সঙ্গে সতীপীঠ কঙ্কালীতলায় গিয়েছিলেন মহাদেব। দেহ দাহ সম্পূর্ণ হলে অস্থি বিসর্জনের জন্য সতীপীঠের কাছে কোপায়ের ঘাটে যান সকলে। এরপর বন্ধুদের সঙ্গে মহাদেবও স্নান করতে নামেন। স্নানের পর সকলে পাড়ে উঠে এলেও মহাদেব ওঠেননি। জলে নেমে খোঁজার চেষ্টাও করেছিলেন বন্ধুরা, কিন্তু হদিশ না মেলায় খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। ভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির লাগোয়া কোপাই নদী। এই কোপাই নদীতেই 4-5 জন বন্ধু মিলে স্নান করতে নেমেছিলেন মহাদেব হাজরা, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের ছাত্র। তারপর বাকি বন্ধুরা অক্ষত অবস্থায় ফিরে এলেও দেহ উদ্ধার হয়েছে মহাদেব হাজরার। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তার মৃত্যু নিয়ে। তার কারণ, এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী শান্তিনিকেতন, এই বিশ্বভারতীর সঙ্গীত ভবনেরই ছাত্র ছিল এই মহাদেব। মৃত্যু কী কারণে? বয়স্ক লোক মারা গিয়েছিলেন, তাকে আমাদের শুভনগরের শ্মশানে সৎকার করা হয় আনুমানিক রাত্রি 11টায়। তারপর 6-7 জন যুবক এখানে অস্থি বিসর্জন করতে এসে, তাদের মধ্যে একজন মহাদেব হাজরা, পিতা সুনীল হাজরা, ঘাটে জলে ডুবে মারা যায়। যদিও নিহতের প্রতিবেশী ও বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র জানান, মহাদেব অস্থি ভাসাতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার বিষয়টা তার বাকি সঙ্গীরা আগে জানাননি। তবে পুলিশি জেরায় তারা স্বীকার করে বিষয়টি। পরে ওদেরকে যখন পুলিশ চাপ দেয় যে তুমি বলো কোথায় আছে না আছে, তখন ওরা বলে যে মহাদেব কিন্তু জলে নেমেছিল। জলে নেওয়ার পর হয়তো ওরা বুঝতে পারেনি বা যাই হোক কিছু হয়েছে। তারপর খোঁজাখুঁজির পর কঙ্কালীতলার মৃতদেহ উদ্ধার হয়। তো এটা কেউ বলতেও পারেনি, কেউ জানায়নি কাউকে। পরে যখন জানতে পারলাম পরের দিন, তখন সব শেষ। যে ও জলে ডুবে গেছে আমি মোটামুটি কালকে ওই 4টের দিকে আমি জানতে পারি। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকে মহাদেবের খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়। ডুবুরি নামানো হয় নদীতে। শেষমেশ বিকেলে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। জলে ডুবে পড়ুয়ার মৃত্যুর নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে এই ছাত্রের মৃত্যু কী। তবে অবশ্যই বিশ্বভারতীর ছাত্র মৃত্যুর রহস্য রয়ে গেল। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।
চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী। দিন দিন বাড়ছে খাতায় কলমে অ্যাবাসকান্ডারদের সংখ্যা। রোগী নিখোঁজের ঘটনা শিকার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজারের। রোগী উধাও হওয়া নিয়ে কটাক্ষ বিজেপির। একজন দুজন নন, সংখ্যাটা 121। গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ অন্তত শতাধিক রোগী। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল হাসপাতালে। চিকিৎসাধীন রোগীরা যেভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন তা উদ্বেগের। সোমবারই নিখোঁজ হয় 20 জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। নিখোঁজের ঘটনা স্বীকার করেছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল। কথাটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। আর এই যে যতগুলো অ্যাবসকন্ডেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। ওরা 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। হাসপাতাল থেকে কেন পালিয়ে যাচ্ছেন রোগীরা? অভিযোগ, হাসপাতালে বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। হাসপাতালের ভিতরে ও বাইরে আবর্জনার স্তূপে অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল থেকে রোগী উধাও হওয়া নিয়ে কটাক্ষ বিজেপির। মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই। আর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কখনো কুকুর, কখনো ছাগল ঘুরে বেড়ায়। দালাল চক্র গড়ে উঠেছে ওখানে। মেদিনীপুর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, আগে এই ঘটনা কখনো ঘটেনি। যদি এরকম ঘটে থাকে তাহলে হাসপাতালের আধিকারিকদের অবিলম্বে দেখা উচিত। এই ধরনের ঘটনা কেন ঘটছে, আমাদের যারা দায়িত্বে আছেন মেডিকেল কলেজের, বিশেষ করে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছেন, তাদের বিষয়টা নিশ্চিতভাবে নজরদারি করা উচিত। প্রশ্ন উঠছে, হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এত রোগী বেরোচ্ছেন কিভাবে? ওয়ার্ড থেকে এত রোগী উধাও হয়ে গেল, কেন নজরদারি নেই হাসপাতালের? পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জীব কুমার দাস, কলকাতা টিভি। কেন্দ্রের সাহায্য ছাড়াই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ। সামনে জানুয়ারির মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে জানান তৃণমূল সাংসদ দেব। খুশি হওয়া ঘাটাল, খুশির হাওয়া ঘাটাল জুড়ে। দেবের মন্তব্যে কটাক্ষ বিজেপির। ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই, খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। দিল্লির ভিক্ষা চান না মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সাহায্য ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখন শুরুর মুখে, একথা জানান ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। সামনের বছর জানুয়ারির মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। খুশির হাওয়া ঘাটাল জুড়ে। পার্থ যিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি, তিনি 12 বা 13 তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে। আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড একুইজিশনের কাজটা শুরু হবে। তারা খুব ভালোভাবে বিস্তারে, মানে লজিক্যালি যে জিনিসগুলো হয়েছে, টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে। যে অনেক দিন ধরে আমরা শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছরই ভোট হয়ে যায় এবং বন্যা সেই দেখা দিতেই থাকে, মানুষের যন্ত্রণা ক্রমশ বাড়তেই থাকে। আমাদের দাবি, এবং সাংসদও তিনি কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তাই আমাদের দাবি, ঘাটালবাসীর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করা দরকার। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে 12 জুন সেচ দফতরের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঘাটালের সাংসদ দেব। ঘাটালের বন্যা জলের চাপ কমাতে দাসপুরের 2 সেচ খাল চন্দেশ্বর ও শোলাটোপা খালকে গভীর করে খনন করা হবে বলে বেছে নেয় সেচ দফতর। বৈঠকের 10 দিনের মাথায় সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন দাসপুরে। দেবের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। অনেকগুলো ডেট তো চলে গেল, আবার জানুয়ারি মাসে দিয়েছে। তো আমরা যেরকম একটা মানুষের নামে যখন এফআইআর হয়, কেস হয়, কোর্টে ডেটের পর ডেট করতে থাকে, কিন্তু কবে সমাধান হবে তারপর নির্দিষ্ট
নির্দিষ্ট সময় থাকে না, সেরকমই এই শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই সাংসদবাবু একটা করে ডেট দিচ্ছে, কবে হবে তো ঠিক নেই। একটা কথা পরিষ্কার তো বলে দিলেই হয় যে কেন্দ্রের সহযোগিতা ছাড়া আমরা মাস্টার করতে পারবো না। কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের সাহায্য ছাড়াই ঘাটাল মাস্টার প্ল্যান এখন চ্যালেঞ্জ রাজ্য সরকারের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দেখালেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ রামগঙ্গার সমরমণ্ডল। ছোট থেকে আঁকার প্রতি আগ্রহ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় শাকিব গোখলেকে তাকে পাঠানো হচ্ছে ওয়েনারে। দুদিনের জন্য কেরল সফরে যাচ্ছেন তৃণমূলের 2 সাংসদ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দুর্যোগ পীড়িতের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের 2 সাংসদকে কেরলে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে যাবেন কেরলের বিধ্বস্ত এলাকায়। কেরলের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে তৃণমূলের 2 সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব তাঁরা যাবেন কেরলের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? ওয়ার্নারে ভূমিধসে যেভাবে মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের 2 প্রতিনিধি দল সাকেত গোখলে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসাম থেকে যাকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস নিয়েছিলেন সেই তিনিও কিন্তু আজকে ওয়ার্নারে যাবেন। এই কথাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। সুস্মিতা দেব এবং সাকেত গোখলে আগামীকাল তারা ওয়ার্নার রওনা হবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কেরল সরকারকে সমস্ত রকম সাহায্য করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ পার্শ্ববর্তী একটি রাজ্যের এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল যাওয়াটা অত্যন্ত রাজনৈতিক এবং এই বিধ্বস্ত এলাকাতেই সাংসদদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।